আসসালামু আলাইকুম। আমি মিনহাজ স্যার। আশা করি সকলে তোমরা ভালোই আছো। আজকে আমরা এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম টপিকটি হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। 1789 সালে ল্যাবসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করে এবং সেই সময়েই ল্যাবসিয়ে মৌলিক পদার্থগুলোকে ভাগে ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু করে, যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে ভাগ থাকে। পরবর্তীতে বিজ্ঞানী ডোবেরাইন একটি সূত্র প্রদান করলেন। সেই সূত্র হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি। একে ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক উপকৃত হবে। এই ক্লাসটি সাজানো হয়েছে এসএসসি বোর্ড বই ভিত্তিক কন্টেন্টের উপর, এবং এই কন্টেন্টে কোন কোন লাইন ইম্পর্টেন্ট এবং কোন কোন লাইন ইম্পর্টেন্ট না তা হাইলাইট করে দেওয়া হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, এই অধ্যায় থেকে সম্পূর্ণ ধারণা পাবে আশা করি, এবং তোমরা বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে। তাহলে চলো চলো শুরু করি। 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে আমরা ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলি। পরবর্তীতে বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে অষ্টক সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক বা অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। পরবর্তীতে বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি আরেকটি সূত্র প্রদান করেন। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। সেই সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলম্বী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটি দেখছো, তো অবশ্যই পাশে খাতা রাখবে এবং ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রাখবে। আমরা জানি পর্যায় সারণীর জনক হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। সো এই মেন্ডেলিভের পর্যায় সূত্রটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো পরীক্ষা অনেক সময় আসে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। তাহলে সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলম্বী বা ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। দেন এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আণবিক সারি এবং 4টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে একই কলাম বারবার সকল মৌলের ধর্ম একই রকমের, এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। অর্থাৎ এটি বিজ্ঞানী মেন্ডেলিভ ছকের মাধ্যমে দেখান, যা পর্যায় সারণী নামে পরিচিত বা পেরিওডিক টেবিল নামে পরিচিত। বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু সাফল্য রয়েছে। সেই সাফল্যটা হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে। অর্থাৎ সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা থাকে,
মেন্ডেলিভ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যদ্বাণী করেছিলেন, পরবর্তী সেগুলো সত্য প্রমাণিত হয়। এটাই বিজ্ঞানী মেন্ডেলিভের সাফল্য। তাহলে চলো আমরা এখন একটি পিরিয়ডিক টেবিল দেখব, যা বিজ্ঞানী মেন্ডেলিভের তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন পর্যায় সারণীটা পড়বে তখন কিছু কিছু বিষয় খেয়াল রাখবে। যেমন এগুলো প্রত্যেকটা মৌলের সংকেত। যেমন এটা দিয়ে আমি যদি বুঝাই, এখানে ক্রোমিয়াম আছে, এটা একটা মৌল। এই মৌলের এই নিচের দিকে বাম পাশে এখানে থাকবে হচ্ছে পর্যায় সংখ্যা। আর মৌলের উপরের দিকে বাম পাশে এখানে থাকবে হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর মৌলের ডান দিকের উপরের দিকে থাকবে পারমাণবিক ভর সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা মৌল পড়ার সময় অবশ্যই তোমরা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা জানবে। আর তোমাদেরকে গত লেকচারে বলেছি যে পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা পাবো হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই নিউটন সংখ্যাটাও পাশাপাশি পড়ে নিবে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মৌল অবশ্যই মুখস্থ রাখবে, এবং এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা অবশ্যই মনে রাখবে। সেই সাথে তোমরা মনে রাখবে জারণ সংখ্যাটা, কারণ পরীক্ষায় এমসিকিউতে জারণ সংখ্যা অনেক সময় আসে। এছাড়াও বাকি মৌলগুলো, অর্থাৎ পর্যায় সারণীর যে 118টি মৌল, এগুলো রিডিং পড়বে, এবং মৌল দেখেই যেন তোমরা চিনতে পারো এটা ম্যাঙ্গানিজ, এটা আয়রন, নাকি এটা টাইটেনিয়াম, অর্থাৎ চিনতে পারো। পর্যায় সারণীর মধ্যে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় ল্যান্থেনাইড সারির মৌল। আর পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 নাম্বার মৌল পর্যন্ত এগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড সারির মৌল। এরকম আরো অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদের কোনো কোনো মৌলের আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরো অনেক ত্রুটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে লক্ষ্য করা যায়। পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন বিজ্ঞানী মেন্ডেলিভের কাছে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি আধুনিক পর্যায় সারণী তৈরি করেন। আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা আইইউপ্যাক, যার পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে আইইউপ্যাক, এই সংস্থা এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করেছে। এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা উচিত, এই বিষয়গুলো দেখাশোনা এবং নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আইপ্যাকের পুনরূপটি মুখস্থ রাখবে, কারণ তোমরা বিগত পরীক্ষাগুলো দেখবে যে বোর্ড পরীক্ষা আইপ্যাকের পুনরূপ এসেছে, এবং কতে অনেক সময় আসে আইপ্যাকের পুনরূপটি লেখো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আইপ্যাকের পুনরূপটি মুখস্থ রাখবা। দেন এখন আমরা শিখব পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। এই পর্যায় সারণীরই তেমনই কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি বা কলাম থাকে, পর্যায় সারণীতে তেমনি সারি ও কলাম আছে। পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলা হয়। অর্থাৎ তুমি যদি পর্যায় সারণী দেখো, এই উপর থেকে নিচের দিকে এটা হচ্ছে গ্রুপ সংখ্যা, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে পর্যায় সংখ্যা, আর উপর থেকে নিচের দিকে গেলে সেটাকে বলবো হচ্ছে গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, পড়ার সময় অবশ্যই এগুলো খেয়াল রেখে পড়বা। আধুনিক পর্যায় সারণীতে বর্গাকার ঘরগুলিতে মোট 118টি মৌল আছে। এই পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1 নম্বর, পর্যায় সারণীতে 7টি পর্যায় বা অনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে।
অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 7টি, আর গ্রুপ রয়েছে হচ্ছে 18টি। পর্যায়কে বলা হয় অনুভূমিক সারি এবং গ্রুপকে বলা হয় শ্রেণী বা খাড়া স্তম্ভ। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি পর্যায়ের বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তৃতীয়ত হচ্ছে মূলত পর্যায় সারণীতে নিচের আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 নম্বর পর্যায়ের অংশ। অর্থাৎ ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলো মূলত এইখানে এবং এইখানে বসবে। অর্থাৎ ল্যান্থেনাইট বসবে 6 নম্বর পর্যায়ে, আর অ্যাক্টিনাইট বসবে হচ্ছে 7 নম্বর পর্যায়ে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় একে শুধু দুটি মৌল রয়েছে। পর্যায় একে শুধু দুটি মৌল রয়েছে, সে মৌল দুটি হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। পর্যায় 2 এবং 3 এ 8টি করে মৌল রয়েছে। পর্যায় 4 এবং 5-এ 18টি করে মৌল, এবং পর্যায় 6 এবং 7-এ 32টি করে মৌল রয়েছে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ 1-এ 7টি মৌল রয়েছে, গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে, গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে, গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে, গ্রুপ 18টিতে 7টি মৌল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবা গ্রুপ 18-র যে 7টি মৌল এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 17-এর মৌলগুলোকে বলবো আমরা হ্যালোজেন মৌল। গ্রুপ 16-র মৌলগুলোকে বলবো আমরা হচ্ছে চ্যালকোজেন। অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরকম 15টি মৌলকে ল্যান্থেনাইট সারি মৌল বলা হয়, এবং যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইড সারি মৌল বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই দুইটার সংজ্ঞা মুখস্থ করবা। পরীক্ষা আসে যে ল্যান্থেনাইট সারির মৌল কাকে বলে এবং অ্যাক্টিনাইড সারির মৌল কাকে বলে। পরীক্ষা আসলে বলবা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরূপ 15টি মৌলকে ল্যান্থেনাইট সারির মৌল বলা হয়। যেমন লিখে দিবা যে ল্যান্থানাম, সেরিয়াম, প্রোসিউডিয়াম, নিওডিয়াম, প্রোমোথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম। সবগুলো লিখতে হবে না, একটা লিখলে হবে উদাহরণস্বরূপ। দেন যদি আসে হচ্ছে তোমার অ্যাক্টিনাইড সারির মৌল কাকে বলে, তাহলে বলবা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইড সারির মৌল বলে। উদাহরণস্বরূপ বলে দিবে যে কোনো একটা, যে অ্যাক্টিনিয়াম, থেরিয়াম, প্রোটেক্টিনাম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আর্মেনিয়াম। যদি মৌলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একই পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাওয়া হয় তখন মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। দেন একই গ্রুপে যখন মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো এবং আমাকে সাপোর্ট করতেছো, আমি সত্যি মুগ্ধ। আশা করি তোমরা ভবিষ্যতে পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। তোমরা যদি ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না অবশ্যই বুঝবে। যেহেতু তোমাদেরকে ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে দেওয়া হয়েছে, যখন ক্লাসগুলো দেখবে তখন তুমি বুঝবে যে বই কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ কোন একটা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো। আমরা কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই মৌল কোন গ্রুপ এবং কোন পর্যায়ে রয়েছে সেটি বের করতে পারি। সেটা বের করার জন্য কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ধাপে ধাপে পর্যালোচনা করে দেখি। প্রথম সূত্রটা হচ্ছে পর্যায় নাম্বার বের করার নিয়ম।
অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরে ওই মৌলের পর্যায় নাম্বার। কি বলছে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মৌলের পর্যায় নাম্বার। তাহলে উদাহরণস্বরূপ একটা মৌল নাও, বললাম লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 হলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তর কত? দ্বিতীয় শক্তি স্তর। এটাকে বলা হয় শক্তি স্তর। বাইরের শক্তি স্তর কত আছে? দ্বিতীয়। তাই লিথিয়ামের 2 নম্বর পর্যায়ের মৌল। তাই লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। এভাবে প্রত্যেকটা মৌলই তুমি বের করতে পারবা পর্যায় নাম্বার। একইভাবে তুমি ধরো পটাশিয়াম নাও, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে এক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 3p6 4s1। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরটা হচ্ছে 4। এই 4টা হচ্ছে শক্তি স্তর, সবচেয়ে বাইরের শক্তি স্তর। তাই পটাশিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল। এইভাবে পর্যায় সারণীর 118টি মৌলের প্রত্যেকটা মৌলে কত নাম্বার পর্যায়ে বিদ্যমান সেটা তুমি ইজিলি বের করতে পারবা। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করবা, দেন সর্ববহিস্থ কক্ষ বহিস্তরের ইলেকট্রনের কোন শক্তি স্তর আছে ওই শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায় নাম্বার। তো আশা করি তোমরা পর্যায় নাম্বার বের করার নিয়মটা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো হচ্ছে গ্রুপ নাম্বার বের করার নিয়ম। অর্থাৎ কোন মৌলের গ্রুপ নাম্বার করার কয়েকটি নিয়ম আছে। সেগুলো হচ্ছে নিয়ম নাম্বার ধরো 1। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ নাম্বার। কি বুঝলা? একটা মৌল নিলা, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, ইলেকট্রন বিন্যাস করার পর শুধু যদি এস অরবিটাল থাকে ওই এস অরবিটালের যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। তাহলে আমি উদাহরণস্বরূপ যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তা হাইড্রোজেনে যদি 1 হয় তাহলে আর ইলেকট্রন বিন্যাস কত? 1s1। এই ক্ষেত্রে এই শুধু এক এস অরবিটাল আছে। এই এস অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন কয়টি? মোট ইলেকট্রন হচ্ছে তোমার একটি। এখানে এস অরবিটাল মোট ইলেকট্রন একটি। তাই কাজে হাইড্রোজেনের গ্রুপ বা শ্রেণী নাম্বার 1। এরকম যতগুলো মৌল শুধু এস অরবিটাল থাকবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ বা শ্রেণী নাম্বার। ওকে। নিয়ম 2। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধু এস ও পি অরবিটাল থাকে তবে ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার। অর্থাৎ দ্বিতীয় একটা নিয়মে বলা হয়েছে, যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করো এবং দেন দেখো যদি বাইরের প্রধান শক্তি স্তরে এস এবং পি অরবিটাল আছে, তখন ওই এস এবং পি অরবিটালের যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সাথে এক্সট্রা 10 যোগ করে যত পাওয়া যাবে সেটা হচ্ছে তার ওই মৌলের গ্রুপ নাম্বার। অর্থাৎ তুমি যদি উদাহরণস্বরূপ দেখো বোরন, বোরনের ইলেকট্রন বিন্যাস কত? 5। এই বোরন মৌলের ইলেকট্রন বিন্যাস 5 হলে তার ইলেকট্রন সরি বোরনের পারমাণবিক সংখ্যা 5 হলে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1s2 2s2 2p1। এই ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথ কোনটি? সর্বশেষ বাইরের শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এই দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল এবং পি অরবিটাল বিদ্যমান। তাহলে এস এবং পি তে কটি ইলেকট্রন আছে? এস এ 2টি আছে, পি তে একটি আছে। তাহলে 2 আর 1 3। আর সাথে কত যোগ করতে হবে? 10 10। তাহলে 3 আর 10 কত? 13। তাহলে এই বোরন মৌলটি গ্রুপ নাম্বার হচ্ছে 13। তাহলে এই বোরন মৌলটির গ্রুপ নাম্বার কত? 13। যেহেতু বোরন মৌলের সর্ববহিস্থ ধরে এস এবং পি অরবিটাল আছে এবং এস ও পি অরবিটালের 3টি ইলেকট্রন বিদ্যমান, সাথে 10 যোগ করলে তোমার 13 হবে। তাহলে এই মৌলের গ্রুপ হচ্ছে 13। তৃতীয় নাম্বার রুলস হচ্ছে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এর আগে প্রধান শক্তি স্তরের যদি ডি অরবিটাল থাকে তবে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যায়। অর্থাৎ একটা মৌল নিলাম, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে এস সর্ববহিঃস্তরে
সর্ববাহিরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এস এর আগে আছে ডি অরবিটাল আছে। তাহলে সেক্ষেত্রে কি করবা, ডি অরবিটালে যে কটা ইলেকট্রন আছে এবং এস অরবিটাল যে কটা ইলেকট্রন আছে মোট যোগ করে যা হয় সেটাই তার হচ্ছে গ্রুপ নাম্বার। উদাহরণস্বরূপ যদি দেখি যে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে এই 26-এর মৌলের ইলেকট্রন বিন্যাস দ্বারা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সর্ব সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে কি এস অরবিটাল, এর আগে কি আছে ডি অরবিটাল। তাহলে তোমার কাজ করতে হবে, ডি অরবিটালের টোটাল ইলেকট্রন কতটি আছে, 6টি, এবং এস অরবিটাল ইলেকট্রন আছে কয়টি, 2টি। তাহলে 6 আর 2 যোগ করলে 8। তাহলে আয়রন হচ্ছে 8 নাম্বার গ্রুপে। যেহেতু আমরা বললাম যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এর আগে ডি অরবিটাল থাকে, তাহলে এস ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে গ্রুপ নাম্বার পাওয়া যায়। সেক্ষেত্রে 6, 2, 8, অর্থাৎ আয়রনের গ্রুপ সংখ্যা হচ্ছে 8। গ্রুপ সংখ্যা হচ্ছে 8। একইভাবে বাকিগুলো মৌল তুমি দেখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই এভাবে বের করার ট্রাই করবা, কারণ বিগত সালের কোশ্চেনের ধারাবাহিকতা 1 থেকে 30 পর্যন্ত মৌলের মধ্যে এসে থাকে। যদি সৃজনশীল বলো, সৃজনশীলে তোমার হচ্ছে পর্যায় পিরিয়ডিক টেবিলের একটা ছক দেবে, এবং দেন ওখানে কিছু কিছু ঘর ফাঁকা রেখে হট চিহ্ন দিবে যে এটা কোন মৌল। এখন তোমাকে মৌল বের করতে হবে, গ্রুপ বের করতে হবে, পর্যায় বের করতে হবে। এই নিয়মগুলো ফলো করে তোমাকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মৌল প্র্যাকটিস করবা। তোমাদের বোঝার সুবিধার জন্য মৌলের সবচেয়ে বাইরের শক্তিশালী ইলেকট্রন বিন্যাসে লাল রং দিয়ে দেখানো হয়েছে। সেগুলো হচ্ছে, দেখো, টেবিল 4.1 মৌলের ইলেকট্রন বিন্যাস ও গ্রুপ নাম্বার বের করা নিয়মগুলো। তোমরা অবশ্যই এই টেবিলটা দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি যেভাবে বুঝাইলাম সেইভাবে এখানে দেওয়া আছে। আশা করি তোমরা এগুলো দেখবা। এখন আমরা শিখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। কেন ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায়। আবার যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম, সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সেরকম ভিন্ন রকম, সে সকল মৌল ভিন্ন গ্রুপে অবস্থান করে। এ থেকে বোঝা যায় ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে আমরা টেবিলের মাধ্যমে দেখি যে মৌল ও ইলেকট্রন বিন্যাস দেখি। প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এইভাবে প্রত্যেকটা দেখবা, আশা করি বুঝবা। এখানে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 20। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এইভাবে প্রত্যেকটা মৌলই দেখবা। এখন আসি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 1টি, সে সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তখন কি করে, সোডিয়ামটা সোডিয়াম প্লাস আয়ন হয়ে যায়। অর্থাৎ যেমন সোডিয়ামের বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাই সোডিয়াম ওই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। যখন সে, আমরা জানি কোন একটা মৌল যখন সে ইলেকট্রন ত্যাগ করবে তখন সে ধনাত্মক, আর যখন সে গ্রহণ করবে তখন সে ঋণাত্মক। বাস্তব উদাহরণ যদি বলি, আমি যদি তোমাকে 5 টাকা দেই, তাহলে কি আমি দান করলাম, তুমি নিলা, অর্থাৎ তুমি ঋণী হইলা। তাহলে তুমি ঋণাত্মক, আমি ধনাত্মক। একইভাবে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে এস অরবিটালে একটি ইলেকট্রন ছিল, সেই একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তোমার যখন আয়ন আকারে থাকবে, এর মানে কি এখানে কিন্তু টোটাল ইলেকট্রন 11টাই, কিন্তু সে একটা ইলেকট্রন দান করে দিছে, এই কারণে প্লাস আকারে দেখাইতেছে। আশা করি সকলে বুঝছো। একইভাবে
যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 7টি, সে সকল মৌল সাধারণত একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নিতে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, তাই ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নিতে পরিণত হয়। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যা 17 হলে তার ইলেকট্রন বিন্যাস কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে এখানে কয়টা হয়? 2 2 4, 4 6 10, 12, 12 5 17। এই 17টা হয়। সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। সে গ্রহণ যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন 3p6 হবে। কেন গ্রহণ করে আর কেন ত্যাগ করে? অর্থাৎ তার স্টেবিলিটি অর্জন করার জন্য সে ইলেকট্রন গ্রহণ করে এবং ত্যাগ করে। আমরা জানি প্রত্যেকটা অরবিটাল স্টেবিলিটি অবস্থায় থাকতে চায়। অর্থাৎ এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তাহলে তার 2টি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকে। অথবা অর্ধ থাকলে সে স্টেবিলিটি অর্জন করে, তখন সে বেশি প্রবণতা দেখায়, সে দান করে আরো বেশি স্টেবিলিটি অর্জন করার জন্য। আর পি অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, যদি 6টি থাকে তাহলে সে স্টেবল অবস্থায় থাকে। সেই কারণে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে পি অরবিটাল থাকে, তখন সে চায় 6টি অরবিটাল নিয়ে থাকতে। এই ক্ষেত্রে যদি একটি বা দুইটি কম থাকে, সেক্ষেত্রে তার গ্রহণের প্রবণতা বেশি থাকে। যদি আরো কম থাকে, এক দুইটি থাকে পি অরবিটাল, তাহলে সেক্ষেত্রে দান করার প্রবণতাটা থাকে। সেই কারণে যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটালে 5টি ইলেকট্রন, সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করলে পি অরবিটালটা স্থিতিশীল। সেই কারণে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এইভাবে তোমার ডি অরবিটালের সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধারণ ক্ষমতা, 10টি থাকলে হচ্ছে স্টেবল স্টেবল হবে। আর 5টি থাকলে এটাও স্টেবল হবে। যদি 10টি বা 5টি ইলেকট্রন না থাকে তাহলে আনস্টেবল অবস্থায় থাকবে, অর্থাৎ অস্থিতিশীল অবস্থায় থাকবে। এই কারণে প্রত্যেকটা মৌলই চায় তার নিজস্ব স্টেবিলিটি ধরে রাখার জন্য ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ। অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, মৌলসমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়। এজন্যই ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকটা অবশ্যই বুঝছো এবং এই টপিকটা মনোযোগ সহকারে পড়বা। অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি কেন। আমি যেভাবে বললাম সহজ ভাষায় এগুলো তোমরা সামারাইজ করে লিখে দিবা। আশা করি বুঝতে পারছো। নেক্সট টপিক হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ম। তার মধ্যে একটি হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। সেই ক্ষেত্রে গ্রুপ একে থাকা গ্রুপ একে থাকে। এখন গ্রুপ একের সকল মৌলই তো অধাতু না, অর্থাৎ গ্রুপ একের যে বাকিগুলো মৌল আছে সেই মৌলগুলো হচ্ছে তড়িৎ ঘনত্ব ক্ষার ধাতু, কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে একটা অপদার্থ, অধাতু। তাহলে কেন হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে অবস্থান করছে, এটা আমরা দেখবো এখন। যেহেতু হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের সাথে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আমরা যেহেতু একটু আগে শিখলাম যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে তার একটি ইলেকট্রন, সে কি করবে? একটি ইলেকট্রন থাকার কারণে সে 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। যেহেতু যদিও এটি অধাতু, তবুও ইলেকট্রন বিন্যাসের কারণে এটা কি 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। এরই ধারাবাহিকতায় হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটি কোশ্চেন এসে থাকে যে হাইড্রোজেন একটি অধাতু হওয়া সত্ত্বেও কেন 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে আশা করি বুঝতে পারছো কি অ্যান্সার দিবে, বলবা। এর কারণ হচ্ছে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায়, এই কারণে হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে স্থান রয়েছে। অন্যদিকে হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর একটি পরমাণু যেমন
একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেন তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেনের অনেক ধর্ম হ্যালোজেনের ধর্মের সাথে মিলে যায়, তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতু ধর্মের সাথে মিলে যাওয়ার কারণে ক্ষার ধাতুর সাথে গ্রুপ এক অবস্থান দেওয়া হয়েছে। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামের অবস্থান। আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস 1s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 এ স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু গ্রুপ 2 এর মৌলসমূহ হচ্ছে তীব্রতরী ধনাত্মক, এদেরকে মৃদু ক্ষার ধাতু বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আগের 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, তোমরা অবশ্যই মনে রাখবা। গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, আর 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন? কারণ মৃত্তিকা থেকে পাওয়া যায়, বিধায় ধাতুগুলো মৃত্তিকা থেকে পাওয়া যায়, দ্যাটস ওয়াই এটাকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এখন দেখো যে হিলিয়ামকে গ্রুপ 2 এ না রেখে কেন 18 নম্বর গ্রুপে রাখা হইলো। কারণ হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয়, সরি ধাতু বলি কেন, গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। আর গ্রুপ 2 এর সবগুলো হচ্ছে মৌল হচ্ছে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। যেহেতু হিলিয়ামের ধর্ম কখনোই তীব্রতরী ধনাত্মক মৃৎ ক্ষার ধাতুর মতো হয় না, এবং হিলিয়ামের ধর্ম সাধারণত নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, আর্গন, কৃপ্টন, জেনন, রেডনের সাথে মিলে যায়, দ্যাটস হয় হিলিয়াম গ্যাস সমূহকে গ্রুপ 18-তে স্থান দেয়। তো এখান থেকে খতে কোশ্চেন আসে, হিলিয়ামকে কেন গ্রুপ 2 এ না রেখে গ্রুপ 18-তে রাখা হয়েছে। আশা করি আনসার দিতে পারবা। হিলিয়াম যেহেতু একটি নিষ্ক্রিয় গ্যাস, এর যে বৈশিষ্ট্য আছে অন্য সকল নিষ্ক্রিয় গ্যাসের মতোই তার বৈশিষ্ট্য, একে যখন বৈশিষ্ট্য, এই কারণে সে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। 2 নম্বরে রাখা হয় না, এর কারণ হচ্ছে গ্রুপ 2 এর প্রত্যেকটা মৌল হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। যেহেতু এটা তড়িৎ ধনাত্মক মৃৎ ক্ষার ধাতু, এর বৈশিষ্ট্যের সাথে হিলিয়ামের বৈশিষ্ট্য মিল নাই, যে কারণে হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে রাখা হয়নি। পরবর্তী ব্যতিক্রম হচ্ছে ল্যান্থেনাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলের অবস্থান। তোমরা পর্যায় সারণীতে ল্যান্থেনাইড সারির মৌলগুলোকে 6 নম্বর পর্যায় ও 3 নম্বর গ্রুপে অবস্থিত, এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে 7 নম্বর পর্যায় ও 3 নম্বর গ্রুপে অবস্থিত দেখেছো। এর কারণ কি? এই অবস্থাগুলোতে ল্যান্থেনাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, কাজেই অর্থাৎ এক মানে ধারাবাহিকতা বজায় থাকে না, অর্থাৎ বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে না, যে কারণে পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থেনাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। তোমরা পর্যায় সারণীর অ্যাক্টিনাইড এবং ল্যান্থেনাইড সারির মৌলগুলোকে প্রথম এবং শেষের মৌলটা অবশ্যই মনে রাখ, মুখস্থ রাখবে। কারণ এমসিকিউ তে অনেক সময় আসে যে ল্যান্থেনাইড সারির প্রথম মৌল কোনটি, অথবা আসে ল্যান্থেনাইড সারির মৌল কোনটি, অর্থাৎ এগুলো মনে রাখবা। এখন আমরা শিখব মৌলের পর্যাবৃত্তির এখন আমরা শিখব মৌলের পর্যাবৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে অবস্থিত মৌলের কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এই সকল ধর্মকে পর্যায়িত দেবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে টপিকগুলো আলোচনা করব, যে টপিকটা আলোচনা করছি, সে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। এখান থেকে প্রতিবারই সৃজনশীল আসে, ক খ তে কোশ্চেন আসে। তো অবশ্যই মনোযোগ সহকারে এই টপিকটা দেখবা এবং বুঝবা। প্রথমে অনেক কোশ্চেন আসে হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে। তোমরা বলবা যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এই সকল ধর্মকে পর্যাবৃত্ত ধর্ম বলা হয়। এখন এই পর্যাবৃত্ত ধর্মের প্রত্যেকটা ব্যাখ্যা আমি দেব। প্রথমে আসি ধাতব ধর্ম। ধাতব ধর্মটা কি? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয়। আর এই ধাতু ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। আমরা প্রথমে শিখবো কি ধাতু কি। যে সকল মৌল এক বা একাধিক
ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলবো। আর এই ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকেই বলবো হচ্ছে ধাতব ধর্ম। অর্থাৎ যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। আর যে মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, ইলেকট্রন গ্রহণ করে, তাদের ক্ষেত্রে অধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম কম। তৎকালীন সময়ে এর আরেকটি সংজ্ঞা ছিল, যে সকল মৌল চকচকে আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, সে সকল মৌলকে ধাতু বলে থাকি। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী বলা হয়, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয়। তোমরা অবশ্যই আধুনিক সংজ্ঞাটাই দিবা পরীক্ষা আসলে। এখন যদি বলি উদাহরণস্বরূপ, যেমন লিথিয়াম। লিথিয়াম একটি ধাতু, কারণ লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়। তোমরা একটু আগে শিখলা যে যাদের ত্যাগের প্রবণতা আছে, মানে সহজে ত্যাগ করতে পারে, তাদের ধাতব ধর্ম বেশি। এক্ষেত্রে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়ন হয়েছে, এটা ধাতব ধর্ম প্রদর্শন করছে। আবার পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে ধাতব ধর্মের দুইটা জিনিস মনে রাখবা, অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, সহজেই ত্যাগ করতে পারে, তাদের ধাতব ধর্ম থাকবে। এবং পর্যায় সারণীর যে 118টা মৌল আছে, কোনটা ধাতব ধর্ম বেশি কোনটা কম, এটা বোঝার জন্য যদি পর্যায় সারণীতে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যায় মৌল, যদি বাম থেকে ডানের দিকে, তখন সেক্ষেত্রে ধাতব ধর্ম হ্রাস পায়। ধরো পর্যায় সারণীর এখানে আছে তোমার হচ্ছে নিকেল, আর আছে এখানে জিঙ্ক। তাহলে এই দুইটার ক্ষেত্রে কোনটার ধাতব ধর্ম বেশি আর কোনটার কম? আমরা কি শিখলাম যে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে কি নিকেল থেকে জিঙ্ক আছে, ডানে আছে, তো জিঙ্কের ধাতব ধর্ম হ্রাস পাবে নিকেলের চেয়ে। তো এই ক্ষেত্রে নিকেলের ধাতব ধর্ম বেশি, জিঙ্কের ধাতব ধর্ম কম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, কোথায় যেন পড়াইতেছিলাম। ওকে, দ্বিতীয় ধর্ম হচ্ছে অধাতব ধর্ম। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। আর এই অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকেই অধাতব ধর্ম বলা হয়। অর্থাৎ যে সকল মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। যেমন ক্লোরিন একটি অধাতু, কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এই কারণে ক্লোরিন অধাতু ধর্ম প্রদর্শন করে। তৎকালীন সময়ে আরেকটি সংজ্ঞা ছিল, যে অধাতুর সংজ্ঞা, সেটা হচ্ছে যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে যে অধাতু হচ্ছে সেই সকল মৌল যাদের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকবে এবং গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে, তখন সেটা ধাতু বলবো। এছাড়া পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে বাম থেকে যখন ডানে যায় তখন ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে তার উল্টো, যখন বাম থেকে ডানে যাবে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তো ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম পরস্পর রিভার্স। তো বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এখন আমরা শিখবো হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। যে সকল মৌল কোনো সময় কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপধাতু বা অর্ধধাতু বলা হয়। অর্থাৎ যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপধাতু বা অর্ধধাতু বলা হয়। উদাহরণস্বরূপ সিলিকন একটি সিলিকন এই সিলিকন একটি অপধাতু।
এই সিলিকন মাঝে মাঝে ইলেকট্রন ত্যাগ করে, মাঝে মাঝে ইলেকট্রন গ্রহণ করে। পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, মাঝের মৌলগুলো সাধারণত অর্ধধাতু বা অপধাতু, এবং ডান দিকের মৌলগুলো সাধারণত অধাতু। তৃতীয় একটি ধর্ম হচ্ছে পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম। যে কোনো একটি পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। এবং যে কোনো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। অর্থাৎ আমরা কি শিখলাম, কোন একটা পর্যায় সারণীর বাম থেকে যখন ডানে যাব, তখন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। আর যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে বাড়তে থাকবে। তো শিক্ষার্থীরা, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে এমসিকিউ তে এবং সৃজনশীলও আসে। তোমার হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল থাকবে, পিরিয়ডিক টেবিলে একটা মৌল থাকবে, দুইটা মৌল ইঙ্গিত করে বলবে এই মৌলটার পারমাণবিক ব্যাসার্ধ কম না বেশি, দুইটা মৌলের ভিতরে কোনটা বেশি কোনটা কম। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই এই জিনিসটা মনে রাখবে, যখন পর্যায় সারণীর পর্যায়ের বাম থেকে ডানে যায় তখন তার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমতে থাকে, আর যখন উপর থেকে নিচের দিকে যায় তখন বাড়বে। তাহলে যদি দেখো যে ডানে আছে পর্যায়ে, তাহলে তোমার কি অবশ্যই কমবে, তাহলে আকার ছোট হবে। আর যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসে, যদি নিচের দিকে থাকে, অবশ্যই কি আকার বড় হবে। একই পর্যায়ের বাম থেকে যত ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি, ফলে ইলেকট্রনগুলোর শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। এখন অনেক সময় কোশ্চেন আসে যে বাম থেকে ডানে গেলে কেন আকার ছোট হয়ে যায়। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক পরমাণুর আকার কেন ছোট হয়ে যায়, পারমাণবিক সংখ্যা বাড়া সত্ত্বেও। এর কারণটা হচ্ছে, পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা ও নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রনগুলো শক্তিস্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে। আর যত কাছে চলে আসবে তার আকার তত ছোট হতে থাকবে, আর যত দূরে থাকবে তত আকার বড় হবে। যেহেতু কাছে থাকে, এই কারণে আকারটা ছোট হয়ে যায়। আর যখন গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, তখন তোমার হচ্ছে ইলেকট্রন গুলো শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছ থেকে চলে আসে। কা- যখন নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার আকর্ষণ তখন কি হয়, কম হয়, ফলে ইলেকট্রন শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছ থেকে দূরে সরে যায়, ফলে পরমাণুর আকারটা আস্তে আস্তে বড় হতে থাকে। আবার একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই বাইরের দিক থেকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকার আস্তে আস্তে বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি করে, ফলে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায়, নতুন একটি শক্তি স্তর যোগ করার কারণে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায়, যে কারণে উপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয়। চিত্রে দেখতে পাচ্ছ পরমাণুর আকারের পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ এই পর্যায়ের এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। এই বাম থেকে ডানে যাওয়ায় পরমাণুর আকারটা কমে যায়, এবং উপর থেকে নিচের দিকে যায় পরমাণুর আকারটা বেড়ে যায়। কেন যায়, এটাই প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। এখন শিখবো হচ্ছে আয়নীকরণ শক্তির ধর্ম সম্পর্কে। প্রথমে আসে আয়নীকরণ শক্তি কি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি হচ্ছে একটা গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে
এক মোল ইলেকট্রন অপসারণ করবে, করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হবে তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলবো। আয়নীকরণ শক্তি যেহেতু একটি পর্যাবৃত্তিক ধর্ম, কাজেই একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের টপিকে শিখলাম যে পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, আর উপর ডান থেকে বামে গেলে বাড়ে। গ্রুপের উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, নিচ থেকে উপর দিকে গেলে কমে। সেই ধারাবাহিকতায় তুমি দেখবে যার ব্যাসার্ধ কম তার আণবিক শক্তির মান বেশি। এক্ষেত্রে ধরো এখানে হচ্ছে নিকেল আর এখানে হচ্ছে জিঙ্ক, এই দুইটা একই পর্যায়ে। এখন নিকেলের তুলনায় জিঙ্ক হচ্ছে ডানে অবস্থান, তাহলে এর কি আকারটা কিছুটা ছোট, কিন্তু এর আয়নীকরণ শক্তিটা বেশি হবে। উদাহরণস্বরূপ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি। এর কারণ হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন একই পর্যায়ে হওয়া সত্ত্বেও সিলিকনটা সর্বডানে অবস্থান, আর সর্বডানে হওয়ার কারণে এর পারমাণবিক ব্যাসার্ধটা কম। আর আমরা জানি যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার আয়নীকরণ শক্তি বেশি। সেই কারণে হচ্ছে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি। গ্রুপ একের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো প্রত্যেকটাই ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুগুলোর মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, এজন্য এদের লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। আবার গ্রুপ 17 এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাক্টিনিয়াম মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, কাজেই এই মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। এই গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ, এই গ্রুপ উপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন সবচেয়ে উপরের অবস্থান আর অ্যাক্টিনিয়াম সবচেয়ে নিচে অবস্থান। আমরা জানি উপরে থাকলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কম থাকে, ফলে এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে। আর নিচে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে, ফলে আয়নীকরণ শক্তির মান কম হবে। এই কারণে ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, অ্যাক্টিনিয়ামের আয়নীকরণ শক্তি কম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের এই কম। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে অনেক সময় ক্ষতে কোশ্চেন আসে যে ক্লোরিনের তুলনায় ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি কেন, অথবা ক্লোরিনের তুলনায় ব্রোমিনের আয়নীকরণ শক্তি কম কেন, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা একটাই, পারমাণবিক সংখ্যা যদি কমে আয়নীকরণ শক্তি বাড়বে, পারমাণবিক সংখ্যা যদি বাড়ে আয়নীকরণ শক্তি কমবে। এখন তোমাদের দেখতে হবে এর আকারটা কেমন। যদি বলা হয় ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কোনটি আয়নীকরণ শক্তির বেশি, তাহলে বলবো হচ্ছে ফ্লোরিনের, কারণ ফ্লোরিনের আকারটা ছোট ক্লোরিনের তুলনায়। এখন আমরা শিখবো ইলেকট্রন আসক্তি সম্পর্কে। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলা হয়। ইলেকট্রন আসক্তি বা অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধের মান বাড়লে ইলেকট্রন শক্তির মান কমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবা যে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার এর বিপরীত হচ্ছে ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, এগুলো হচ্ছে এর বিপরীত। যদি এটা বাড়ে এটা কমবে, এটা বাড়লে এটা কমলে এটা বাড়বে। এতক্ষণ আমরা যা শিখলাম তারই ধারাবাহিকতায় চলো একটা সমস্যার সমাধান করি। প্রশ্ন হচ্ছে, বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং রেডিয়াম রেনাডিয়াম রেডিয়াম মৌলগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন শক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন শক্তি কম? ইলেকট্রন শক্তি কম। তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম বা বেশি।
তারই উপর ভিত্তি করে আমরা ইলেকট্রনের শক্তি কম বা বেশি আমরা জাজ করব। তো এই ক্ষেত্রে বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং রেডিয়াম মৌলগুলোর পর্যায় সারণী প্রত্যেকটাই 2 নম্বর গ্রুপের মৌল। এখন এই 2 নম্বর গ্রুপের এই মৌলগুলোর মধ্যে বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, কারণ বেরিলিয়াম এই মৌলগুলোর ভিতরে সবচেয়ে উপরে। আমরা জানি একটা গ্রুপের উপর দিকে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ কম হয়, আর নিচের দিকে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়। যেহেতু বেরিলিয়াম সবার উপরে, এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম। আর এই কম হওয়ার কারণে এর ইলেকট্রনের শক্তির মান সবচেয়ে বেশি। আবার রেডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ মান সবচেয়ে বেশি, কারণ একই গ্রুপের সর্বনিচে অবস্থান, এর জন্য ইলেকট্রনের শক্তি সবচেয়ে কম। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় একটি সমস্যা, প্রশ্ন হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর মধ্যে কার ইলেকট্রনের শক্তি বেশি এবং কার ইলেকট্রনের শক্তির মান কম? প্রিয় শিক্ষার্থীরা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন এই মৌলগুলোর পর্যায় সারণী 3 নম্বর পর্যায়ের মৌল। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, আর যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার ইলেকট্রনের শক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। এই ক্ষেত্রে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন একই পর্যায়ের সর্বডানে অবস্থান করেছে হচ্ছে সিলিকন। এই সিলিকন এর পারমাণবিক ব্যাসার্ধ তখন কম, ফলে এর ইলেকট্রনের শক্তির মান সবচেয়ে বেশি। আবার সোডিয়াম যেহেতু সর্বডানে অবস্থান একই পর্যায়ের, এই কারণে এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ফলে এর ইলেকট্রনের শক্তির মান সবচেয়ে কম। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, যে টপিক গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শিখবা। আশা করি তোমাদের বোর্ড পরীক্ষায় এগুলো কমন পড়বে। এখন আমরা শিখবো তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তড়িৎ ঋণাত্মকতা জিনিস কি? দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করবে। আর এই আকর্ষণকেই আমরা তড়িৎ ঋণাত্মকতা বলবো। এই তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যাবৃত্ত ধর্ম। যেহেতু এটি পর্যাবৃত্ত ধর্ম, কাজেই একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। শুরুতেই বলছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকারের উল্টো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, আয়নীকরণ শক্তি ইত্যাদি। যেমন তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মাঝে সোডিয়াম পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। কেন? এর কারণ হচ্ছে কোন মৌলের পরমাণুর আকার যত ছোট তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। কোন মৌলের পরমাণুর আকার যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান তত কম। এই ক্ষেত্রে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। সরি, সোডিয়ামের পরমাণুর আকার সবচেয়ে বড় ক্লোরিনের তুলনায়। এই কারণে এর তড়িৎ ঋণাত্মকতার মান কম। ক্লোরিনের পারমাণবিক আকার সোডিয়ামের তুলনায় ছোট, বিধায় সোডিয়ামের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। প্রিয় শিক্ষার্থীরা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে এতক্ষণ যা আলোচনা করা হয়েছে, এগুলো প্রত্যেকটা টপিকই মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। তো আশা করি এই টপিকগুলো মনোযোগ সহকারে পড়বা। এই টপিক থেকে বিগত সালে অনেকবার সৃজনশীল প্রশ্ন এসেছে এবং এমসিকিউ প্রশ্ন এসেছে। এই টপিকটা যদি বুঝে থাকো, আশা করি এমসিকিউ এবং সৃজনশীল দুটাই অ্যান্সার করতে পারবে। এখন আমরা শিখব
বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। প্রথমে আসি 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে যে 7টি মৌল আছে, এই 7টি মৌলকে বলা হয় ক্ষার ধাতু। এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টি মৌলকে, পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে মোট 7টি মৌল আছে, এই 7টি মৌলের 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়, একটি কে হচ্ছে অধাতু বলা হয়, কারণ হাইড্রোজেন একটি অধাতু। হাইড্রোজেন ব্যতিরেকে বাকি 6টি মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই 6টি মৌল হচ্ছে ক্ষার ধাতু। এই 6টি মৌলের প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কোশ্চেন আসে যে পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপের 6টি মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? এর কারণ হচ্ছে এরা প্রত্যেকটা মৌলই পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে, বিধায় এদেরকে ক্ষার ধাতু বলা হয়। যদি কেন কোশ্চেন আসে তাহলে আনসার লিখবা, এরা প্রত্যেকে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে, তাই এদেরকে ক্ষার ধাতু বলা হয়। আশা করি বুঝতে পারছো। পর্যায় সারণীর 2 নাম্বার গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। এই 2 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই 6টি মৌল। এই 6টি মৌলগুলোকে মৃদু ক্ষার ধাতু বলা হয়। কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়? যেহেতু এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা ক্ষার তৈরি করে, এজন্য সামগ্রিকভাবে এদেরকে মৃৎ ধাতু বলা হয়। তো কোশ্চেন যদি আসে যে ম্যাগনেসিয়ামকে কেন মৃৎ ধাতু বলা হয়, তাহলে আনসার দিবা ম্যাগনেসিয়াম ধাতুটা মাটির থেকে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা ক্ষার তৈরি করে, এজন্য সামগ্রিকভাবে ম্যাগনেসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। এখন আসি মুদ্রা ধাতু সম্পদ। গ্রুপ 11-র 4টি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রনজেনিয়া। এই 4টি মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। এখন কোশ্চেন হতে পারে কেন রনজেনিয়াম গ্রুপ 11-তে বিদ্যমান। তোমাদেরকে প্রথমে বলেছি ইলেকট্রন বিন্যাসই পর্যায় ধর্মের মেইন ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে রনজেনিয়াম গ্রুপ 11-তে বিদ্যমান। তো আশা করি সকলে বুঝতে পারছো। পরবর্তী টপিক হচ্ছে হ্যালোজেনের গ্রুপ। আমরা জানি গ্রুপ 17-কে হ্যালোজেন গ্রুপ বলা হয়। এই গ্রুপ 17-এর 6টি মৌল কে হ্যালোজেন বলা হয়। এই হ্যালোজেন গ্রুপের 6টি মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেনিয়াম, টেনেসিন ইত্যাদি। টেনেসিন, এই 6টি মৌলকে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল। এদেরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী এবং মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোশ্চেন আসে অনেক সময় হ্যালোজেন মানে কি। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী, এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয়। হ্যালোজেন মৌলগুলো প্রথমে লবণ উৎপন্ন হয় না, যখন এদের সাথে ধাতু যুক্ত হয় তখন এদের সাথে যুক্ত হওয়ার পরে লবণ গঠিত হয়। যেমন ফ্লোরিনের সাথে যখন সোডিয়াম যুক্ত হয়, সোডিয়াম একটি ধাতু, ফ্লোরিনের সাথে যখন সোডিয়াম ধাতু যুক্ত হয় তখন সোডিয়াম ফ্লোরাইড লবণ, কিংবা ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হলে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়। এরা নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বৈত মৌল অণু তৈরি করে। এখন আমরা শিখবো নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে। আমরা জানি পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় মৌলের গ্রুপ বা ইনার্ট গ্যাস। মৌলসমূহ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, কিপ্টন, জেনন, রেডন এবং ওগানেসন। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো মুখস্থ রাখবা, কারণ এমসিকিউ তে থাকে। প্রিভিয়াস কোশ্চেন পড়লে দেখতে পারবা অনেকবার পরীক্ষায় এসেছে, তাই নিষ্ক্রিয় গ্যাস গুলো মুখস্থ রাখবা। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, কিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এই মৌলগুলো সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বিধায় এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে পারে না। ফলে রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়া এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় নিষ্ক্রিয় গ্যাস হিসেবে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন কোশ্চেন আসে
যে কেন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানোসনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এখন আমরা শিখব অবস্থান্তর মৌল সম্পর্কে। পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌলগুলোর যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ রঙিন যৌগ। অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, যেমন 10 নম্বর গ্রুপের মৌল নিকেল একটি অবস্থান্তর মৌল। নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ক নম্বরের জন্য পরীক্ষা আসে যে অবস্থান্তর মৌল কাকে বলে। অবস্থান্তর মৌল হচ্ছে পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। যেমন পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিল যদি দেখো, তাহলে দেখতে পাবা অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম ব্যতীত এই টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলো হচ্ছে তোমার অবস্থান্তর ধাতু। সরি, জিঙ্ক না, জিঙ্ক হচ্ছে দ্বিবলক মৌল, অবস্থান্তর মৌল নয়। কারণ অবস্থান্তর মৌল হইতে গেলে ডি অরবিটালটা অপূর্ণ থাকতে হবে। যেহেতু জিঙ্ক আর মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ অরবিটালে ইলেকট্রন পূর্ণ, তাই এটা অবস্থান্তর মৌল নয়, এটা দ্বিবলক মৌল। তাই টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত প্রত্যেকটা মৌল হচ্ছে অবস্থান্তর মৌল। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা শিখলাম তারই ধারাবাহিকতায় কিছু কোশ্চেন এখন আমরা পর্যালোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে, ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? ক্যালসিয়ামকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, এর কারণ ক্যালসিয়াম ধাতুর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়। আবার ক্যালসিয়াম ধাতুর হাইড্রোক্সাইড যৌগ একটি ক্ষার। ক্যালসিয়াম ক্ষার তৈরি করে, অর্থাৎ ক্যালসিয়াম ধাতু হাইড্রাইড যৌগ ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি করে। এই কারণে ক্যালসিয়াম একটি মৃৎ ক্ষার ধাতু। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস, ব্যাখ্যা করো। হিলিয়াম নিজেদের সাথে যুক্ত হয় না, আবার অন্য মৌলের সাথে যুক্ত হয় না, এজন্য হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। আবার হিলিয়াম হলো গ্যাস হিসেবে অবস্থান করে, এজন্য সামগ্রিকভাবে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, যে দুইটা প্রশ্ন আমরা পড়লাম এবং ব্যাখ্যা শিখলাম, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। আশা করি এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বা। নেক্সট টপিক হচ্ছে পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণী থেকে আমরা কি কি সুবিধা নিতে পারি, অর্থাৎ রসায়ন পাঠ খুব সহজভাবে করতে পারি, নতুন মৌলের আবিষ্কার করতে পারি, গবেষণা ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, ইত্যাদি। এই সকল বিষয় সম্পর্কে সহজে আমি ধারণা পাবো পর্যায় সারণী থেকে। এই কারণে এখন আমরা শিখব পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। পর্যায় সারণী একই গ্রুপের মৌলগুলো যে একই ধর্ম প্রদর্শন করে তা একটি পরীক্ষার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। চলো তা শুরু করি। যেমন 17 নম্বর গ্রুপের মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কিন্তু মৌল নয়, কারণ এগুলো হচ্ছে যৌগ F2, অর্থাৎ দুইটি মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো বিষয় বুঝতে হলে তোমাকে আমার আগের ক্লাসগুলো দেখতে হবে। আগের যে কোনো একটি ক্লাসে বলেছিলাম মৌল কি, যৌগ কি। অর্থাৎ এই মৌলের যৌগগুলো F2, Cl2, Br2, আয়োডিন 2 ইত্যাদি গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যথাক্রমে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন গ্যাসের সাথে ফ্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন গ্যাসের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে
দুই অনু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন গ্যাসের সাথে ব্রোমিন গ্যাস বিক্রিয়া করে দুই অনু হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন গ্যাসের সাথে আয়োডিন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়া করে দুই অনু হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করে। আবার এই উৎপন্ন গ্যাসগুলোকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে হাইড্রো হ্যালাইড অ্যাসিড যথা হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআইডিক অ্যাসিড পরিণত হয়। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস যখন পানির সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পানির সাথে হাইড্রোজেন ক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস যখন পানির সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড তৈরি করে। হাইড্রোজেন আয়োডাইড গ্যাস যখন পানির সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড তৈরি করে। অর্থাৎ পানির সাথে যখন গ্যাস বিক্রিয়া করে তখন অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ এই হাইড্রো হ্যালাইড অ্যাসিড সমূহ যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। যেমন ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলেও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ ক্যালসিয়াম কার্বনেট প্লাস দুই অনু হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে, সেখান থেকে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। আবার ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথে দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এইভাবে উপরের বিক্রিয়াগুলো থেকে বোঝা যায় 17 নম্বর গ্রুপের মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই রকম ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। আবার 2 নং গ্রুপের মৌল ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম একই রকমের ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। ম্যাগনেসিয়াম কার্বনেট যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তেমনি ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তখন উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড। যখন ম্যাগনেসিয়াম কার্বনের সাথে দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিক্রিয়াগুলো একটু দেখবা, অনেক সময় এমসিকিউ তে আসে যে দেওয়া থাকবে ধরো ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি উৎপন্ন করে, এখানে হট চিহ্ন থাকবে। সো অপশন গুলোতে এগুলো থাকবে, তোমাকে লিখতে হবে, অথবা এমসিকিউ থাকলে এগুলো লাগাইতে হবে। তো আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী লেকচার পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা। এবং যারা তোমরা এসএসসি শিক্ষার্থী এবং সামনে বছর এসএসসি দিবা, তারা অবশ্যই আমার ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেলের সবার মাঝে ছড়িয়ে দিবা। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অবশ্যই কিছু শিখতে পারবা এবং এই ভিডিও থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবা তোমার বই থেকে তুমি কি কি পড়বা আর কি কি পড়বা না। আমার প্রত্যেকটা কন্টেন্টে হাইলাইট করা আছে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট আর কোন কোন জিনিস ইম্পর্টেন্ট না। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাস।